হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আগের ক্লাসটাতে আমরা মেল রিপ্রোডাকশন সিস্টেম অর্থাৎ পুরুষ প্রজনন তন্ত্র নিয়ে অনেকক্ষণ কথা বলেছি এবং আমাদের কি পড়তে হবে না পড়তে হবে সেগুলো এখানে লেখা আছে, দেখানো আছে। তো যারা আগের ক্লাসটা করছে তারা আজকের ক্লাসটা বুঝতে আরো সুবিধা হবে। এবং আমরা আজকের ক্লাসের পরে পিডিএফটা, মানে যেগুলো পড়াবো আর কি, যেগুলো ইম্পর্টেন্ট সেই পিডিএফটা দিয়ে দিব। সো তোমাদের এখন কাজ হচ্ছে, আমি তোমাদের যে লিঙ্কটা দিয়েছিলাম ক্লাসের সেটা দেখা, সরি, এবং এর সাথে আজকে আমরা যে ক্লাসটা রিভিউ টাইপের ক্লাস এটা। সো এগুলো দেখা। এখন আমরা পড়বো স্ত্রী প্রজনন তন্ত্র। তো স্ত্রী প্রজনন তন্ত্র যখন আমরা পড়বো, সর্বপ্রথম আমাদের দেখতে হবে স্ত্রী প্রজনন তন্ত্র, যেহেতু তন্ত্র মানে এর মধ্যে অনেকগুলো অর্গান আছে, মানে অনেকগুলো অঙ্গ আছে, অনেকগুলো অঙ্গ মিলেই তো তন্ত্র। তো এই যে অনেকগুলো অঙ্গতন্ত্র, এর মধ্যে সব থেকে প্রধান অঙ্গ কোনটা? এর মধ্যে সব থেকে প্রধান অঙ্গ সেটাই হবে যেটা ডিম্বাণু তৈরি করে। ডিম্বাণু কে তৈরি করে? ডিম্বাণু তৈরি করে কে? ডিম্বাশয় বা ওভারি। তার মানে স্ত্রী প্রজনন তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ভাইয়া ওভারি বা ডিম্বাশয়। এখন এই যে ডিম্বাশয়টা, এটা কোথায় অবস্থান করে? এটা শ্রোণী গহ্বরের পেছনের দিকে, প্রাচীরের কাছে এবং জরায়ুর দুই পাশে। তাহলে জরায়ুর দুই পাশে এবং শ্রোণী গহ্বরের পেছনের প্রাচীরের কাছে, এবং এটার যে আকৃতিটা, এটা কাঠবাদাম আকৃতি। সো এখানে আহ, তোমাদের যে আকৃতিগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। তো এই যে কাঠবাদাম আকৃতির এই ডিম্বাশয় কয়টা? ডিম্বাশয় দুইটা, সরি, দুইটা। এবং এই ডিম্বাশয়গুলো জরায়ু প্রাচীরের সাথে ওভারিয়ান যে লিগামেন্ট সেটার দ্বারা যুক্ত থাকে। কোনো কিছুর সাথে যুক্ত হবে তো ওভারিয়ান লিগামেন্ট দ্বারাই, রাইট? এবং শ্রোণী গহ্বরের পার্শ্ব প্রাচীরের সাথে সাসপেন্সরি লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। তাহলে যেটা জরায়ু প্রাচীরের সাথে যুক্ত থাকে সেটা ওভারিয়ান লিগামেন্ট, আর যেটা শ্রোণী গহ্বরের পার্শ্ব প্রাচীরের সাথে যুক্ত থাকে সেটা সাসপেন্সরি লিগামেন্ট। তার মানে এখানে লিগামেন্ট কয়টা? দুইটা। এই দুইটা পড়তে হবে। এরপর এখানে দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে। আমাদের যেটা সব থেকে বেশি দরকার সেটা যে ডিম্বাশয়ের ওজন, প্রতিটা ডিম্বাশয়ের ওজন 2.0 থেকে 3.5 গ্রাম। এবং ডিম্বাশয়ের পরিণত হলে বাইরের দিকে একটা জার্মিনাল এপিথেলিয়াম থাকে। কোন এপিথেলিয়াম থাকে ভাইয়া? জার্মিনাল জার্মিনাল এপিথেলিয়াম। এবং এর মধ্যে এর ভিতরের দিকে একটা তোমার প্রকোষ্ঠ থাকে, যে প্রকোষ্ঠটাকে আমরা বলি স্ট্রোমা। তার মানে ডিম্বাশয়ের বাহিরের দিকে এপিথেলিয়াম থাকে, সেটাকে বলা হয় জার্মিনাল জার্মিনাল এপিথেলিয়াম, এবং ভেতরের দিকে একটা প্রকোষ্ঠ থাকে যাকে বলা হয় স্ট্রোমা। কি বলা হয়? স্ট্রোমা। আচ্ছা, ডিম্বাশয়ের অভ্যন্তরে যেসব গঠন দেখা যায় সেগুলো হলো পরিস্ফুটনরত ফলিকল। ফলিকল বলতে আমরা এখানে ডাইরেক্ট ডিম্বাণুটাই বুঝি। এরপরে পরিণত বা গ্রাফিয়ান ফলিকল, কর্পাস লুটিয়াম, ইন্টারস্টিশিয়াল কোষ। দেখো এখানে দেখানো হয়েছে যে একদম শুরুতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রাইমারি ফলিকল, যেগুলো পরবর্তীতে ডিম্বাণু ফর্ম করবে। তারপর এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলোকে বলা হয় বর্ধনশীল ফলিকল। কি ফলিকল? বর্ধনশীল ফলিকল। তারপরে আরেকটা টার্ম আছে, এটাকে বলা হয় টারশিয়ারি ফলিকল। টারশিয়ারি ফলিকলের পরে গ্রাফিয়ান ফলিকল। এরপরে গ্রাফিয়ান ফলিকল হওয়ার পরে সেটা বের হয়ে যায়। কোথা থেকে বের হয়ে যায়? ডিম্বাশয় থেকে বের হয়ে ডিম্বাণুটা মুক্ত করে দেয়। ডিম্বাণু মুক্ত করে দেয়। এবং এই যে মাঝখানে যে ডিম্বাণুটা আছে, এর আশেপাশে যে হলুদ যে আবরণটা থাকে তাকে বলা হয় কর্পাস লুটিয়াম। তাকে কি বলা হয় ভাইয়া? কর্পাস লুটিয়াম। আশা করি ফলিকলটা বুঝতে পারছো, যে প্রথমে প্রাইমারি ফলিকল থাকে বা পরিস্ফুটনরত ফলিকল। আমরা গ্রাফিয়ান ফলিকলের আগ পর্যন্ত যতগুলো ফলিকল পাবো এগুলোকে বলবো পরিস্ফুটনরত ফলিকল, যেমন প্রাইমারি ফলিকল, বর্ধনশীল ফলিকল, টারশিয়ারি ফলিকল। তারপরে সেটা পরিণত হয়ে আমাদের গ্রাফিয়ান ফলিকলে টার্ন করলো। আচ্ছা,
ওকে, এরপরে ডিম্বাণুর কাজ কি? সরি, ডিম্বাশয়ের কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদন করা এবং এটাই এর প্রধান কাজ। এছাড়াও দুইটা হরমোন সংশ্লেষণের ক্ষরণ করে, এটা আমরা পারি, যে ইস্ট্রোজেন হরমোন এবং হচ্ছে প্রজেস্টেরন হরমোন। কি কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন এবং হচ্ছে প্রজেস্টেরন হরমোন। সো এই যে হরমোনটা আছে, এই হরমোনটার কাজ কি? এই হরমোনটার কাজ হচ্ছে যে রজচক্র, গর্ভ, অমরা, জননেন্দ্রিয়, মাতৃস্তন পুষ্ট বা নিয়ন্ত্রণ করা। আমরা এখন একটু হচ্ছে চিত্র থেকে দেখে আসি, যে ভাই এগুলো পড়লাম, চিত্র একটু দেখান। ওকে, একদম দেখো, এই যে ডিম্বাশয় কোথায় আছে? এই যে এখানে ডিম্বাশয় লেগে আছে। কোথায়? এই যে ডিম্বাশয়টা। আচ্ছা, আরো কিছু পার্ট আছে, আমরা এই পার্টগুলো এখন একটু একটু করে নামগুলো পড়বো। এখান থেকে আগে পড়ে আসি, তাহলে সুবিধা হবে। একদম শুরুতে আমরা তো হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে যোনি বা ভেজাইনা। এই যে আমরা হচ্ছে তোমার যদি স্ত্রী প্রজননটা একদম সামনে থেকে দেখতে চাই, এখানে প্রথম যে পার্টটুকু পাবো, এখানে দেখা যায় যোনিদ্বার, মানে হচ্ছে যোনির যে ছিদ্রটা, সেটাকে বলা হয় যোনিদ্বার। ওকে, তার উপরে যেটা থাকে এটা হচ্ছে পায়ু। এখানে এটা দেখা যাচ্ছে কি? পায়ু। ওকে, তারপরে আসো যোনিদ্বারের হচ্ছে পরে, সেখানে হচ্ছে মূত্রনালীর যে ছিদ্রটা, সেটাকে বলা হয় রেচন রন্ধ্র। এটা তো আমরা জানি যে মূত্র যে দিক দিয়ে মূত্রটা বের হয় সেটাকে বলা হয় রেচন রন্ধ্র। তারপরে যদি বলা হয় যে যোনিদ্বার, ঠিক আছে, বাট যোনিটা কোনটা? মানে তোমার ধরো যে এটা হচ্ছে একটা রুম, এই রুমের মধ্যে ঢোকার জন্য এটা একটা দরজা, তুমি দরজাটা পাস করলা, তারপরে রুমের মধ্যে আসলা। তো ঠিক একইভাবে এটা হচ্ছে যোনিদ্বার, এবং ভেতরে যে পার্টটুকু আছে এটাকে আমরা বলি হচ্ছে যোনি বা ভেজাইনা। এবং তারপরে এখানে আরেকটা মুখ আছে, যেটাকে আমরা বলি জরায়ু মুখ বা সার্ভিক্স। এই যে জরায়ু মুখ বা হচ্ছে সার্ভিক্স। সো দেখো আমরা কি কি পড়লাম? বায়ু, যোনিদ্বার, যোনি এবং হচ্ছে সার্ভিক্স। এরপরে মূত্রনালীর ছিদ্র বা রেচনরন্ধ্র। তো এই যে যোনিটা, এই যোনির উপর দিকে দুইটা হচ্ছে ভালভ বা লিপস টাইপের পাওয়া যায়। লিপস বলতে আমরা লেবিয়া বুঝি। সো একটা হচ্ছে মেজোরা, একটা হচ্ছে মাইনোরা। তাহলে একদম বাইরের পার্টে যেটা থাকে, যোনির একদম বাইরের পার্টে যেটা থাকে, যেটা সেটাকে বলা হয় লেবিয়া মেজোরা। আর তার ভেতরে যেটা থাকে সেটাকে বলা হয় লেবিয়া মাইনোরা। তাহলে উপরের পার্টটাকে কি বলে আমরা? লেবিয়া মেজোরা। আর ভেতরে যে পার্টটা সেটাকে বলা হয় লেবিয়া মাইনোরা। এই দুইটা মিলে হচ্ছে ভালভ। এবং একদম লেবিয়া মাইনোরার যে এখানে একটা পার্ট থাকে যেটাকে বলা হয় ক্লাইটোরিস। ক্লাইটোরিস, এটা হচ্ছে, ক্লাইটোরিস কি কাজ করে? উত্তেজনা নিয়ন্ত্রণ করে। আমরা যখন আপার ক্লাসগুলোতে পড়বো তখন এগুলো বিস্তারিত আরো জানবো, বাট এখানে মনে রাখো যে এখানে একটা হচ্ছে ক্লাইটোরিস থাকে। ওকে, এটা বললাম। তারপরে মাঝখানে যেটা দেখো, এই যে ফাঁকা জায়গা, এটাকে বলা হয় জরায়ু। জরায়ুর যে প্রাচীর, এটাকে বলা হয় জরায়ু প্রাচীর। এবং এই যে এই দুইটা, দুই পাশে দুইটা থাকে, এই দুইটা হচ্ছে কি? এই দুইটা হচ্ছে ডিম্বাশয়। দুইটা কি? দুইটা হচ্ছে ডিম্বাশয়। এবং ডিম্বাশয়গুলো হচ্ছে কোথায় দিয়ে যাবে? ফেলোপিয়ান টিউব দিয়ে যাবে, এটাকে বলা হয় ফেলোপিয়ান নালী। এটাকে বলা হয় কি নালী? ফেলোপিয়ান নালী বা ডিম্বনালী। কি নালী ভাইয়া? এটাকে বলা হয় ফেলোপিয়ান নালী বা ডিম্বনালী। এবং ডিম্বনালী, যেখান দিয়ে এই ডিম্বাশয়টা ডিম্বনালীর মধ্যে প্রবেশ করবে, সেখানে একটা ছিদ্র থাকে, ছিদ্র থাকতে হবে। সেই ছিদ্রকে বলা হয় ডিম্বনালীর ছিদ্র। কি বলা হয়? ডিম্বনালীর ছিদ্র। তো ডিম্বাশয় কোনটা? ডান পাশে একটা, বাম পাশে একটা। এবং এই যে ছিদ্র থাকলো, এই ছিদ্র আশেপাশে ঝালরের মতো তোমরা দেখতে পাচ্ছ, ঝালর বা হচ্ছে পাপড়ি বা পাতার মতো, এগুলোকে বলা হয় ফিমব্রি। কি বলা হয়? ফিমব্রি। এবং এই যে ডিম্বাশয়টা, যেটা
জরায়ুর সাথে যুক্ত থাকে সেটা একটা লিগামেন্ট। আমরা কি লিগামেন্ট পড়ছিলাম? ওভারিয়ান লিগামেন্ট। কি লিগামেন্ট? ওভারিয়ান লিগামেন্ট। আমরা আশা করি এখানে চিত্রর সবগুলো পার্ট বুঝতে পারছি। একদম শুরুতে পায়ু, পায়ুর পরে হচ্ছে জনিদার, তারপরে হচ্ছে রেচন ছিদ্রটা, তারপরে হচ্ছে ক্লাইটোরিস। এখানে দুইটা ভালভ থাকে, একটা হচ্ছে লেবিয়া মাইনরা, একটা হচ্ছে লেবিয়া মেজরা। তারপরে জনি, তারপরে হচ্ছে সারভিক্স। তারপরে আমরা আসি জরায়ু, জরায়ু প্রাচীর, এরপরে দুইটা ডিম্বাশয়, তারপর ফেলোপিয়ান নালী, সেখানে ফেলোপিয়ান নালীর ছিদ্র, তারপরে হচ্ছে লিগামেন্ট। পার্টগুলো বুঝতে পারছি। এর মধ্যে একদম প্রাইমারি যেটা, সেটা কি? প্রাইমারিটা হচ্ছে আমাদের ডিম্বাশয়। আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। চিত্র পার্টগুলো আমরা বুঝতে পারছো। এখন একদম রিয়েল চিত্র, এতক্ষণ দেখলাম যে আমরা হচ্ছে আর্ট করা একটা চিত্র, একদম রিয়েল চিত্র থেকে একটু পড়ে আসি। এই যে পার্টটুকু দেখতে পাচ্ছ এখানে, এটাকে বলা হচ্ছে পায়ু। তারপরে এটা হচ্ছে মলাশয়, তারপরে এখানে কোলন দেখানো হচ্ছে। এগুলো তো লাগতেছে না এটা পড়ার জন্য। আমাদের একদম প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে যোনির উপরের যে ভাল্বটা থাকে সেটাকে বলা হয় লেবিয়া মেজরা। যোনির তার ওই ভাল্বের নিচে যে ভাল্বটা থাকে তাকে বলা হয় লেবিয়া মাইনরা। তারপর এখানে যে ছিদ্রটা থাকে সেটাকে বলা হয় জনিদ্বার। ওকে। আর পরের যেটুকু, মানে জনিদ্বারের পরে যে পার্ট, আসল যে পার্টটুকু, সেটা হচ্ছে যোনি। তারপর এখানে যে জরায়ু মুখের যে ছিদ্রটা থাকে সেটাকে বলা হয় সার্ভিক্স। তারপরে হচ্ছে জরায়ু, জরায়ু এবং হচ্ছে জরায়ু প্রাচীর। ওকে। দেন হচ্ছে তোমার এখানে আমরা পাবো হচ্ছে রেচনরন্ধ্র আছে। ক্লাইটোরিস দেখাচ্ছে কোনটা? ক্লাইটোরিস হচ্ছে এই যে পার্টটা, এটা হচ্ছে ক্লাইটোরিস। ক্লাইটোরিস। এরপর ইউরেথ্রা তো বোঝোই, যে মূত্রনালী যেটা, সেটাকে বলা হয় ইউরেথ্রা। এটা তো আলাদা, এখানে পড়া নাই এটা আমাদের। মূত্রথলি। আচ্ছা, এটা আলাদা করে একটু মার্ক করে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। যে মূত্রথলি, তারপরে ইউরেথ্রা, আর হচ্ছে রেচনরন্ধ্র। এরা হচ্ছে কিসের তন্ত্র? রেচনতন্ত্রের পার্ট, প্রজননতন্ত্রের পার্ট না। ওকে। এরপর এখানে আমরা পিউবিক অস্থি পাবো, লাগতেছে না আপাতত। আমরা ফিমটি চিনি, যে ঝালর, সেটা হচ্ছে ফিমব্রি। তারপরে হচ্ছে ফেলোপিয়ান নালী। আশা করি চিত্রটা তোমরা বুঝতে পারছো। এখন এই যে আমরা হচ্ছে ডিম্বাশয় নিয়ে যেটা চিত্র থেকে পড়ে আসলাম, যে কোথায় কিভাবে থাকে, এখন যেগুলো রিডিং পড়ছি তার সাথে একটু মিলায়ে মিলায়ে নিতে হবে। এরপর আসি ডিম্ব নালী বা ফেলোপিয়ান টিউব। এটা জরায়ুর দুই পাশে পিশল, 12 সেন্টিমিটার লম্বা, ডিম্বনালী অবস্থিত। এর এক পাশে হচ্ছে ডিম্বাশয়ের কাছে থাকে, আরেকটা হচ্ছে তোমার কোথায় থাকে? জরায়ুতে উন্মুক্ত হয়। কিভাবে? যে এটা হচ্ছে ডিম্বাশয়ের কাছে থাকে, আর এই প্রান্তটা, এটা হচ্ছে জরায়ুতে এসে উন্মুক্ত হয়। ওকে। এর আঙ্গুলে অনেক আঙ্গুলের মতো থাকে, বা ঝালর যেটা আর কি, সেটা হচ্ছে ফিমটি বলা হয়। এরপরে ফানেলের অংশটুকুকে আমরা বলি হচ্ছে যে ইনফান্ডিবুলাম। তাহলে ফিমরির পরে যে পার্টটুকু, এই যে পার্টটুকু আছে, এটাকে বলা হয় ইনফিন্ডিবুলাম। ইনফিন্ডিবুলাম। এবং এর স্ফীত যে একটা অংশ থাকে তাকে বলা হয় অ্যাম্পুলা। এবং অ্যাম্পুলা যে মধ্য অংশটি, যেটি জরায়ু প্রাচীরের সাথে থাকে, তাকে বলা হয় ইসমাস। তাহলে যেটা হচ্ছে মধ্য অংশ, এটাকে বলা হয় কি? ইসথমাস। এখান থেকে তোমরা কি কি পড়বা, যেগুলো হচ্ছে মার্ক করা, জাস্ট সেগুলোই পড়লেই হয়ে যাবে। ইসথমাস, ইনফান্ডিবুলাম, ফিমব্রি। শেষ। এর কাজ কি? দেখো, একবার মেডিকেল প্রশ্ন আসছিল, ডিম্বাণুকে নিষিক্তকরণে সহায়তা করা। এর মধ্যে দিয়ে আসলে যখন এখান থেকে তোমার হচ্ছে ধরো কোনো একটা ডিম্বাণুটা বের হয় এখান থেকে, ধরো এই ডিম্বাণুটা এই ছিদ্র দিয়ে ফেলোপিয়ান টিউব হয়ে কোথায় যায়? আমাদের হচ্ছে জরায়ুর মধ্যে এখানে চলে আসে। তার মানে এটার কাজ কি হচ্ছে? ডিম্বাণুকে নিষিক্তকরণে সহায়তা করা। এখন এই যে চলে আসলো জরায়ুর মধ্যে, এটা আসলে এতটা সহজে হয় না। এই ডিম্বনালীর মধ্যে, মানে ফেলোপিয়ান টিউবের মধ্যে নিষিক্তকরণটা হয়ে যায়। এখানে ডিম্বাণু থাকে, এখানে ডিম্বাণু থাকে, শুক্রাণুটা এখানে এসে আর কি আমাদের নিষিক্তকরণের কাজটা করে ফেলে। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর আসি জরায়ু। এখান থেকে এটা আকৃতি পড়বা, এটার আকৃতি হচ্ছে উল্টানো নাশপাতির মতো। এর বহিস্থ যে প্রাচীর সেটি হচ্ছে পেরিমেট্রিয়াম, মধ্যস্থ প্রাচীর মায়োমেট্রিয়াম, এবং অন্তঃস্থ প্রাচীর এন্ডোমেট্রিয়ামে গঠিত। মানে পেরি মানে বাহিরের দিকে, তো বুঝি প্যারাইটাল।
এরপরে মধ্য মানে হচ্ছে মায়ো, আর ভেতরে মানে হচ্ছে অ্যান্ডো, এটা তো তোমরা জানোই। তার মানে এখানে তিনটা প্রাচীর আছে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এবং জরায়ুর উপরের দিকে গম্বুজ আকৃতির একটা হচ্ছে ফান্ডাস থাকে। কি থাকে? ফান্ডাস বলা হয়। এবং মাঝের অংশ, জরায়ু দেহের মাঝে নিচের অংশকে বলা হয় সার্ভিক্স। তাহলে ফান্ডাস, জরায়ু দেহ এবং হচ্ছে সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ। আমি যেটা মুখ বললাম আর কি, জরায়ু মুখ। গর্ভাবস্থায় এই জরায়ুটা হচ্ছে প্রায় 20 গুণ বৃদ্ধি পায়। কত গুণ? প্রায় 20 গুণ। তাহলে আমরা যদি একটা হচ্ছে আহ জরায়ু নিয়ে কথা বলি, সেখান থেকে আমরা তিনটা পার্ট পাবো: ফান্ডাস, তারপরে হচ্ছে সার্ভিক্স, তারপরে কি পাবো, সরি, ফান্ডাস, জরায়ু দেহ, তারপরে হচ্ছে সার্ভিক্স। এরপর আসে যোনি বা হচ্ছে ভেজাইনা। এটা প্রায় হচ্ছে 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা হয়। যোনি ছিদ্র উপরে থাকে, মূত্র ছিদ্র লাগবে না। এখানে আমরা একটা পাই হচ্ছে হাইমেন পাই বা সতীচ্ছদ, যেটা হচ্ছে কুমারী মেয়েদের যোনি ছিদ্র একটি পেশিময় পাতলা পর্দা দিয়ে থাকে। তো যেটা দিয়ে আর কি হচ্ছে, যখন কেউ প্রথমবার হচ্ছে ইয়ে করে, যদি কি বলা যায় এটাকে, যে যখন নিষেকের জন্য প্রথমবার কেউ ট্রাই করে, সেই ক্ষেত্রে তখন এই ছেদটা হচ্ছে ফেটে যায়, দেন সেখান থেকে ব্লিডিং হতে পারে। তো এটা হচ্ছে একটা মেয়ে সতীচ্ছদ বলার কারণ হচ্ছে সে হচ্ছে ভার্জিন আছে কিনা এটা তার হচ্ছে প্রুফ দেয়। যদি কারো থাকে সেই ক্ষেত্রে বলা হয় ভার্জিন, আর যদি না থাকে সেই ক্ষেত্রে মনে করা হতো যে ভার্জিন না। যদি এখন হচ্ছে বেশ কিছু কারণে সতীচ্ছদটা হচ্ছে এখানে আগে থেকে নাও থাকতে পারে, কেউ যদি এক্সারসাইজ করে, দৌড়াদৌড়ি করে, এরকম কাজ করলে সেই ক্ষেত্রে সতীচ্ছদ থাকে না। তো যাই হোক, এটা অনেক পড়াশোনা আছে ডিপলি, দরকার নেই আপাতত। মনে রাখো যে এখানে একটা হাইমেন থাকে বা হচ্ছে সদিচ্ছদ থাকে। তো এগুলো তো আসলে ভাবে পরীক্ষায় আসবে না, তোমার জাস্ট হচ্ছে একটু জানার জন্য। ওকে, তারপরে আসে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, যোনির প্রাচীরে হচ্ছে রোগী নামক অসংখ্য ভাঁজ থাকে। তাহলে যোনির প্রাচীরে যে ভাঁজটা থাকে তাকে বলা হয় হচ্ছে রোগী। অর্থাৎ নর্মালি যোনিটা এরকম হয় না, এরকম একদম সরল হয় না, এখানে এরকম ভাঁজ ভাঁজ থাকে, ভাঁজ ভাঁজ থাকে। কেন ভাঁজ ভাঁজ থাকে এগুলো হচ্ছে বড় হলে আরো জানবা। আপাতত মনে রাখো এখানে রোগী কোষ দ্বারা এখানে যোনির প্রাচীরে ভাঁজ ভাঁজ থাকে। এটা হচ্ছে স্ত্রীলোকের সঙ্গম হিসেবে ব্যবহার করা হয়। সঙ্গমের সময় পুরুষাঙ্গ গ্রহণ করে এবং বীর্যস্খলনের জন্য প্রয়োজনীয় উত্তেজনা প্রদান করে। কে করে? যোনি করে। আচ্ছা, এরপরে যখন বীর্যটা এখানে স্খলন হয়, স্পার্মটা বের হয়, তখন এখান থেকে সেটা গ্রহণ করে কোথায় পাঠায়? জরায়ুতে পাঠায়। আচ্ছা, এখানে প্রাচীর থেকে মিউকাস যুক্ত পিচ্ছিল পদার্থ নিঃসৃত হয়, সঙ্গমকে আনন্দময় করে তোলে এবং সন্তান প্রসবের সময় এটি প্রসারিত হয়ে প্রসবকে সহজতর করে। যেমন এখান থেকে কাজগুলো তোমাদের কি যেটা করতে হয়, প্রধান যে কাজ সেটা হচ্ছে সঙ্গমঙ্গ, এবং সঙ্গমের সময় প্রয়োজনীয় যে কাজগুলো করতে হয় সেটাই করে থাকে। পুরুষাঙ্গ গ্রহণ, বীর্য গ্রহণ, এরপরে হচ্ছে সঙ্গমের সময় এটাকে হচ্ছে আনন্দময় করে তোলা মিউকাস ক্ষরণের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি কাজ করে। এরপরে বহির্জননাঙ্গ। বহির্জননাঙ্গ বলতে আমরা এখানে যোনির মুখে দুইটা ভালভ পাবো, একটা হচ্ছে লেবিয়া মেজর, একটা হচ্ছে লেবিয়া মাইনরা। শেষ। তারপর এখানে আমরা ক্লাইটোরিস পাবো বা হচ্ছে ভগাঙ্কুর। ক্লাইটোরিস বা হচ্ছে ভগাঙ্কুর, আমরা যেটা চিত্র দেখলাম। এরপর এখানে একটা গ্রন্থি পাবো যেটাকে আমরা হচ্ছে বার্থোলিন গ্রন্থি বলবো। তো দেখো, আমরা যখন পুরুষ প্রজননতন্ত্র পড়লাম সেখানে দুইটা গ্রন্থি ছিল, প্রোস্টেট গ্রন্থি, তারপর কাউপারের গ্রন্থি, আর এখানে আছে কিন্তু হচ্ছে বার্থোলিন গ্রন্থি। এই গ্রন্থিগুলো কোনটা তোমাকে পরীক্ষায় বলবে যে কোনটা কিসের গ্রন্থি, তখন এটা পারতে হবে। এরপর আসো যে বার্থোলিন যে গ্রন্থি আছে, এটার কাজ কি? বার্থোলিন গ্রন্থি ক্ষরণ যৌন মিলনের সময় যোনিপথকে পিচ্ছিল করে, আর ক্লাইটোরিস সঙ্গমের সময় উত্তেজনা প্রদান করে। শেষ। এরপর আসে হরমোনাল ক্রিয়া, যেটা তোমাদেরকে একদম বুঝে হোক না বুঝে হোক মুখস্থ করতে হবে। হরমোনাল ক্রিয়াগুলো মুখস্থ না করে কোনো উপায় নাই আপাতত। তো যখন আমরা আরো সামনের দিকে যাব তখন এই যে মুখস্থ যেটা করবা এটা পরবর্তীতে বুঝতে পারবে যে ও আচ্ছা এই জন্য মুখস্থ করছিলাম। একদম সর্বপ্রথম আসা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যে হরমোনটা হচ্ছে গোনাডোট্রপিন নিঃসৃত করে। এটা কি করে? এরা হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়
এবং পিটুইটারি গ্রন্থিকে লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোনে মিশ্রণে উদ্দীপ্ত করে। এটার কাজ কি? ডিম্বাণু উৎপাদন এবং ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে। গোনাডোট্রপিন, গোনাড মানে হচ্ছে ডিম্বাণু বা গ্যামেট তৈরি করা। সো এটার কাজ হচ্ছে ডিম্বাণু তৈরি করা এবং ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করা। এরপর ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটার কাজ কি হতে পারে? এটা হচ্ছে ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি, ওভালেশন, ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে। কোথা থেকে ক্ষরণ হয়? পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরণ হয়। তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে, কোথায় থেকে ক্ষরণ হয়, কাকে উদ্দীপ্ত করে, কাজ কি করে। এরপর আসে ইস্ট্রোজেন হরমোন। লুটিনাইজিং হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের বৃদ্ধিরত ফলিকল এবং কর্পাস লুটিয়াম থেকে এই হরমোন ক্ষরিত হয়। কোথা থেকে ক্ষরিত হয়? বৃদ্ধিরত ফলিকল এবং কর্পাস লুটিয়াম থেকে। এটার কাজ কি? এটি মেয়েদের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং ঋতুচক্র ও স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। ওকে, তারপর লুটিনাইজিং হরমোন, এটা এখান থেকে মেডিকেলে আসছিল যে এটার কাজ কি? এটি ডিম্বাশয়ের কর্পাস লুটিয়ামকে উদ্দীপ্ত করে এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে। এটি কোথা থেকে ক্ষরিত হয়? পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। প্রজেস্টেরন, এটা হচ্ছে ডিম্বাশয় এবং অবলা থেকে ক্ষরিত হয়। কোথা থেকে ক্ষরিত হয়? ডিম্বাশয় এবং অম্লা থেকে ক্ষরিত হয়। এটার কাজ কি? এটা হচ্ছে জরায়ু প্রাচীরকে ভ্রূণ ধারণের উপযোগী করে তোলে এবং প্রজেস্টেরন মানে হচ্ছে ওরা অনেকটা প্রেগনেন্ট, মানে হচ্ছে কি? প্রেগনেন্ট। প্রজেস্টেরন থেকে হচ্ছে প্রেগনেন্ট, এই জন্য ভ্রূণ ধারণের উপযোগী করে তোলে এবং গর্ভাবস্থায় স্তন গ্রন্থির যে বৃদ্ধিটা ঘটে সেটা করে কে? প্রজেস্টেরন। এরপরে রক্তে প্রজেস্টেরনের মাত্রা বেড়ে গেলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এবং এফএইচএস এলএইচ ক্ষরণে বাধার সৃষ্টি হয়। অর্থাৎ তোমার ধরো এখন বেবিটা বা ভ্রূণটা তোমার আহ, ধারণ হচ্ছে, তো সেই সময় যদি আবার গোনাড তৈরি হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোন হয়, লুটিনাইজিং হরমোন আসে, তার মানে কি তখন আরো গোনাড গ্যামেট আসবে। তো তোমার তার গ্যামেট দরকার নাই এখন, যেহেতু এখন সে প্রেগনেন্ট হচ্ছে। সো তখন এই প্রজেস্টেরনটা বাকি যে হরমোনগুলো আছে সেগুলোকে স্টপ করে দেয়, থেমে দেয়। এটা হচ্ছে প্রজেস্টেরনের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এরপর আসি রিল্যাক্সিন হরমোন। এটাও ডিম্বাশয় অম্লা থেকে ক্ষরিত হয়। রিল্যাক্সিন কি করে? এটা হচ্ছে যে জরায়ু প্রাচীরের সংকোচ রোধ করে, যেন বেবিটা ঠিকঠাক মতো থাকে এবং প্রাকৃতিক যে গর্ভপাত সেটাকে রহিত করে। এবং এরই সাথে স্ত্রীদের বিকাশ, দুগ্ধগ্রন্থি ক্ষরণ, মানে দুগ্ধক্ষরণ এবং জরায়ুর অভ্যন্তরে পানির পরিমাণ বৃদ্ধি করে। এটার মেইন যে কাজ, রিল্যাক্সিনের মেইন যে কাজ, সেটা হচ্ছে যখন প্রেগনেন্ট থাকে সেই সময় যেন জরায়ুটা চাপ না দেয়, সেই চাপটাকে সংকোচন রোধ করা। এরপরে অক্সিটোসিন। কি হরমোন ভাইয়া? অক্সিটোসিন। এরা জরায়ুর সংকোচন ঘটিয়ে বেবিকে বাহিরে নিয়ে আসে। এরপরে লুটিওট্রপিক হরমোন। এরকে বলা হয় প্রোল্যাকটিন হরমোনও বলা হয়। এরা কি করে? এরা স্ত্রীদের স্তন গ্রন্থির বিকাশ এবং দুগ্ধক্ষরণ ঘটায়। ওকে, এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাদের করি। তোমাদের কাজ হচ্ছে যে কোনটাকে লাভ হরমোন বলা হয়। তোমরা একটু এটা গুগল করে দেখবা যে কেন কোনটাকে লাভ হরমোন বলা হয়, আশা করি তোমরা খুঁজে পাবা। এরপরে গোনাডোকর্টিকয়েড। এটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে গঠিত হয়। এটা কি করে? যে যে ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে, যৌন গ্রন্থি, যৌন অঙ্গ এবং যৌন অঙ্গ বৈশিষ্ট্য বিকাশ ঘটায়। লাগবে না আপাতত। বাট যেখান থেকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট, অক্সিটোসিন যেটা বেবিকে বের করে দেয়, চাপ প্রয়োগ করে, রিল্যাক্সিন চাপকে রহিত করে, প্রোজেস্টেরন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং সিরিয়াল ওয়াইজ এই গ্রন্থিগুলো, হরমোনগুলো তোমাকে পাঠতে হবে। এরপরে বিভিন্ন দশার কথা বলা হচ্ছে। সর্বপ্রথম যে দশা সেটা হচ্ছে বয়ঃসন্ধি। তো বয়ঃসন্ধিতে কি কি হয় তোমরা এগুলো পড়বা, রিডিং পড়বা, এটা রিডিং পড়ার বিষয়। তবে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বয়ঃসন্ধিতে ছেলেদের হরমোনের ভূমিকা কি কি আছে, তারপরে মেয়েদের হরমোনের ভূমিকা কি কি আছে। এতক্ষণ যেগুলো আমরা হরমোন নিয়ে পড়ছি সেগুলো লেখা আছে, তারপরেও আমি তোমাদেরকে এগুলো ধরবো সামনের দিন। ছেলেদের কি কি পরিবর্তন হয়, মেয়েদের কি কি পরিবর্তন হয়, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে যে দুটো ইম্পর্টেন্ট সেটা একটা হচ্ছে থ্যালার্কি, একটা হচ্ছে পিউবার্কি, একটা হচ্ছে মেনার্কি। থ্যালার্কি কি জিনিস? স্তন বিকশিত হওয়া, বড় হওয়া, এই ক্ষেত্রে মেয়েদের প্রথম পরিবর্তন, একে বলা হয় থ্যালার্কি। পিউবার্কি, বগল এবং শ্রোণী দেশে লোম গজাতে শুরু করে, তাকে বলা হয় পিউবার্কি। মেনার্কি কি? রজচক্র শুরু হয়, তাকে বলা হয় মেনার্কি। প্রথম যে রজচক্র সেটাকে বলা হয় মেনার্কি। তাহলে এখান থেকে তিনটা টার্ম পড়তে হবে: থ্যালার্কি স্তন বড় হওয়া, পিউবার্কি যেটা লোম ওঠা, এরপরে মেনার্কি যেটা প্রথম রজচক্র।
এরপর এখানে কি কি পরিবর্তন হয় এমনিতে রিডিং পড়ে নিবা, তাহলে আশা করি হয়ে যাবে। এরপরের দিন আমরা অন্য টপিক পড়বো। সো আজকে আমরা যেগুলো পড়লাম আশা করি সবাই বুঝতে পারছো। এবং মুখস্থ যে পাঠটুকু, হরমোন যে পাঠটুকু মুখস্থ কিন্তু একদম টানা টানা মুখস্থ করতে হবে, না হলে হবে না, কয়েকবার করে বাসায় পড়ে পড়ে মুখস্থ করতে হবে। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।